প্রতাপগড় গ্রামে বৈদ্যনাথ কৃষক থাকত। এমনিতে তো বৈদ্যনাথ খুব বুদ্ধিমান আর গুণী ছিল, কিন্তু নিজের ভাইয়ের অলস হওয়ার কারণে সবসময় চিন্তিত থাকত। বৈদ্যনাথের ক্ষেত কম হওয়ার কারণে ও গ্রামের জমিদার ঠাকুরের ক্ষেত নিয়ে ওখানেই চাষবাস করত। ঠাকুর খুব ভালো করে জানতেন যে বৈদ্যনাথ কাজের লোক। ওর বুদ্ধিমত্তা আর ভালো মানুষ হওয়ার কারণে ঠাকুর ফসলে খুব লাভ করছিল। আরে ভাই বৈদ্যনাথ, আজ সন্ধ্যেবেলা তাড়াতাড়ি চলে যাস, আর যাওয়ার সময় কিছু খাবার আর মিষ্টি আমার বাড়ি থেকে নিয়ে যাস, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, যাওয়ার সময় আমি খাবার আর মিষ্টি দুটোই নিয়ে যাব। কিন্তু এটা কোন খুশিতে তুমি করছো ভাই? আরে গোটা গ্রামের সবাই জানে, আর তুমি জানো না? আমাকে শ্যামলাল তার ক্ষেতটা দিয়ে দিয়েছে, কারণ আসলে ধার শোধ করতে পারেনি না। আরে বাহ মালিক বাহ, আপনি ওর জমিটাও হাতিয়ে নিলেন, এটা তো দারুণ একটা ব্যাপার হলো। বৈদ্যনাথ ঠাকুরের ঘর থেকে মিষ্টি আর খাবার দাবার নিয়ে নিজের বাড়ি আসে আর সমস্ত কথা নিজের বউকে জানায়। আরে ভগবান, কোথায় আছো গো? এই দেখো, আমি তোমার জন্য অনেক রকম খাবার আর প্রচুর ধরনের মিষ্টি নিয়ে এসেছি। হ্যাঁ, এটা কোন খুশির জন্যে? এতগুলো পয়সা তোমার কাছে কোত্থেকে আসলো? আর এই মিষ্টি আর খাবার দাবার তো সব মালিক দিয়েছে। ওই শ্যামলাল ওর নিজের জমি ওনার নামে করে দিয়েছে না, সেই জন্যেই। শ্যামলাল ওনার নাম করে দিয়েছে নাকি লুটে নিয়েছে ওরা? আরে তুমি একদম ঠিক বলেছো রূপা, সব কিছুই তো ঠাকুরের। রাস্তাঘাট সব ঠাকুরের, ঠাকুরের, হাল ঠাকুরের, আবার ফসলও ঠাকুরের। আরে তো আমাদের আছেটা কি? গ্রাম বা দেশ। তুমি মন খারাপ করো না, খাবার বার করে দিয়েছি, তুমি খেয়ে নাও। আরে ওই যে কথায় বলে না, আমাদের জন্য তো শুকনো রুটি অনেক ভালো। আর এখন অন্যদের ভাগ্যে ক্ষীর না জুটলে আমরা কি করব? বৈদ্যনাথ সকালে আবার ঠাকুরের জন্য চাষবাস করার জন্য চলে যায়। আরে মালিক কে আছে, কোথাও দেখা যাচ্ছে না কেন? আমি ক্ষেত কিভাবে চাষ করব? আরে সমস্ত হাল প্রতিবেশীর বিয়েতে চলে গেছে। বিয়েতে হাল লাগানো শুভ বলে মনে হয়। তুমি একটা কাজ করো, গিয়ে আজকে নিজের ক্ষেত থেকে হাল নিয়ে আসো, আর তাই দিয়ে আমার ক্ষেত চাষ করো। ঠিক আছে মালিক, আমি 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 এরকমটাই করব। বৈদ্যনাথ বাড়ি গিয়ে নিজের পুরনো হাল বার করে নেয় আর সেটা নিয়ে ঠাকুরের ক্ষেতে পৌঁছায়। বৈদ্যনাথের পুরনো হালের নিচের দিকে একটা হিরে ছিল, যার ব্যাপারে বৈদ্যনাথ কিছুই জানতো না। একটা ছোট্ট হিরে, যার মূল্য 1,00,000 টাকা ছিল। আরে আজ তো আমি প্রচুর ক্লান্ত হয়ে পড়েছি, খুব জোরে খিদে পেয়েছে ভাই। বিকেল হয়ে গেল। বৈদ্যনাথ যেতেই যাচ্ছিল যে ওখানে ঠাকুর চলে আসে আর বলতে শুরু করে, আরে ভাই বৈদ্যনাথ, তুমি এখনো এখানে আছো? বাড়ি কখন ফিরবে ভাই? আজ এতটা সময় কিভাবে লেগে গেল? মালিক, আজকে এই হালটা নিয়ে আসতে গিয়ে একটু দেরি হয়ে গেল না, সেই কারণেই। এই দেখুন, এটা হলো কি আমাদের পারিবারিক হাল। আমার বাবা মৃত্যুর সময় শুধু এই হালটাই দিয়ে গেছিলেন। ঠাকুর হালের দিকে একটা চমকানো হিরে দেখে আর অবাক হয়। আরে এই হালটাকে তো দেখে খুব দামি মনে হচ্ছে, কিন্তু এই হালটা এই মূর্খটার কাছে কি করছে? হালটা তো খুব ভালো এবং বেশ বড় বলেই মনে হচ্ছে। হ্যাঁ, একটা কাজ করো, তুমি এটা এখানেই তুমি দেখে যাও। আরে বাকি খেয়ে তো চাষ করতে হবে না, তো আমার কাছে তো কোনো হাল নেই, কালকে এসে তখন নিয়ে যাও। আরে মালিক, এটা কোনো বলার মতো কথা? আমি যাওয়ার সময় সেরকমটাই করব। এই হালটাকে এখানেই রেখে যাব আমি। ওই হীরের হালকে দেখে ঠাকুরের মনে লোভ চলে আসে আর সে ওই হিরেটাকে নিয়ে শ্যাকরার কাছে পৌঁছায়। আরে আসুন ঠাকুর সাহেব, আসুন। আরে আপনার কোন হার আর কোন বালাটা বানাতে হবে? এই ফটো কাজ করতে আসেনি, আমি তো এই হিরে বেচতে এসেছি। এই হিরের থেকে বল তুই আমাকে কত পাবো আমি? এই হীরাটার দাম তো 20 লক্ষ হবে। এটা আপনি কোত্থেকে পেলেন? এটা তো খুবই বিখ্যাত একটা হীরা, পান্নার হীরা। আরে তুমি কাজের ব্যাপারে কথা বলো, আর এর পয়সা নিয়ে এসো। ঠাকুর শেখরের কাছ থেকে টাকা নিয়ে নিজের বাড়িতে চলে যায়। এই ব্যাপারের খবর বৈদ্যনাথ কিছুই জানতে পারে না। আরে ভাই বৈদ্যনাথ, তুমি কি বাড়িতে আছো নাকি? মালিক আপনি এখানে? কোনো লোককে পাঠিয়ে দিতে পারতেন।
নাহলে আমি নিজেই চলে যেতাম। কি কি এমন ব্যাপার হয়েছে মালিক? আরে আমি তোমার ওপর অনেক খুশি ভাই। এই নাও কিছু টাকা, নিজের ধার শোধ করে দিও, আর এটা দিয়ে বাকি কিছুদিন আরাম করে জীবন কাটাও। আর হ্যাঁ, আমি তোমার হালটা তোমার ঘরের পাশেই রেখে দিয়েছি। ঠাকুর এইটুকু বলে ওখান থেকে চলে যায়। বৈদ্যনাথের চোখ পড়ে যখন হালের দিকে, তখন ও নিজের বউ রূপাকে ডেকে ওকে বলে, আরে আরে ভগবান, এই দেখো আমাদের হালে ওই হিরেটা এখন আর নেই, যেটা চকচক করতো সব সময়। কোথাও হারিয়ে গিয়েছে হয়তো। আর কি, কাল সকালে যখন যাবে তখন ঠাকুর সাহেবের খেতে দেখে নিও। বৈদ্যনাথ পুরো রাত ঘুমোতে পারে না। ও শুধু হালের ব্যাপারেই ভাবতে শুরু করে। ঘুমানোর পর তার স্বপ্নে তার দাদু আসে, যিনি এখন আর বেঁচে নেই, আর ওকে বলেন, কত বোকা তুমি! ওই ঠাকুর তোমার সঙ্গে অন্যায় করেছে। যেটাকে তুমি ফলের মণি বলেই ভাবতে, সেটা ছিল আসলে হীরা, যেটা আজকের দিনে একটা বহু মূল্যবান বস্তু। ওই ঠাকুর হাল থেকে ওটা বার করে তোমাকে ঠকিয়ে দিয়েছে। আরে এখন আমি কি করব? আমার তো বুদ্ধি চলে গেছিল সেই সময়। তুমি চিন্তা করো না, ওটা তো একটা ছোট্ট টুকরো ছিল। আমাদের ঘরের পায়খানাটা পুরোটা জাদু হিরে দিয়ে তৈরি। সেখান থেকে গিয়ে নিয়ে নাও, সেটা দিয়ে নিজের ক্ষেত চাষ করে নাও। ওটা দিয়ে কি হবে? ওটা দিয়ে তোমার ক্ষেতের ফসল অত্যন্ত উন্নত হবে, দেখতেও সুন্দর হবে, আর অত্যন্ত সুস্বাদুও হবে। বুঝেছিস? এটা কোনো সাধারণ হাল নয় কিন্তু। স্বপ্নে নিজের দাদুকে দেখে বৈদ্যনাথের চোখ খুলে যায়, আর ও নিজের বউকে সমস্ত কথা বলে দেয়। কি বললে তুমি? ওই ঠাকুর আমাদের সাথে এরকম করলো? আমরা ওকে ছাড়বো না জানো। আরে শুধু তুমি দেখে চলো যে আমি কি কি করতে পারি, কি কি ভাবে করি সেগুলো। বৈদ্যনাথ একদম সেরকমই করলো। জাদুই হীরের হাল বাড়ির একটা রুম থেকে বার করে। এই ক্ষেতে তুমি কি চাষ করবে বলো? এই ক্ষেতে আলু, এটা হীরের হাল দিয়ে তৈরি হবে, অত্যন্ত সুন্দর এবং সুস্বাদু। যেইমাত্র বৈদ্যনাথ ওই জাদুই হীরের হাল চালায়, হীরের হাল চমকাতে শুরু করে। এরকম মনে হচ্ছিল যেন পুরো ক্ষেতে বিদ্যুৎ চমকাচ্ছে। এই দেখো, আমাদের জাদু হীরের হালের যে ক্ষমতা, তার প্রভাব খেতে পড়েছে। তোমার দাদু যদি আর কিছুদিন আগে তোমার স্বপ্নে চলে আসতেন, তাহলে ওনার কি কোনো ক্ষতি হয়ে যেত? আমাদের জীবন খুব পাল্টে গেছে এখন। আর ও নিজের ক্ষেতে সারা দিন পরিশ্রম করে ওখানে চাষবাস করে। ওই জাদুই হীরের হালের কারণে বৈদ্যনাথের খুব বেশি লাভ হতে শুরু হয়। ও ঠাকুর থেকেও বেশি ধনী হয়ে যায়। মালিক, এখন গ্রামের প্রত্যেকটি লোকই ওই বৈদ্যনাথের কথা শোনে। গ্রামের প্রত্যেকেই ওর ফসল দিয়েই নিজেদের ঘর চালায়। গত কিছুদিন ধরে বৈদ্যনাথের জীবন একদম পাল্টেই গেছে। আরে আমাকেও তো এই ব্যাপারটাই কুড়ে কুড়ে শেষ করে দিচ্ছে। ওর জীবনে এমন কি ঘটনা ঘটলো যার জন্য বৈদ্যনাথের জীবন এভাবে পাল্টে গেল? ঠাকুর আর ওনার চাকর বৈদ্যনাথের খুব বড় একটা বাড়িতে যায়। আরে কোথায় তুমি বৈদ্যনাথ? আরে শুনতে পেলাম যে তুমি জীবনে অনেক উন্নতি করে ফেলেছো। হ্যাঁ, উন্নতি তো হয়েছেই, কারণ আমি থোড়ি না কারোর সঙ্গে ছলনা করেছি। আপনি তো আমার হাড়ের হিলেটাকেও ছল করে নিয়ে নিলেন, কিন্তু ভগবানের ইচ্ছেটা কিছু অন্যরকম ছিল। ঠাকুর মশাই বৈদ্যনাথের ওইসব কথায় রেগে যায়, আর ও তার চাকরকে বৈদ্যনাথকে রুমে বন্ধ করে দেওয়ার আদেশ দেন। ওকে নিয়ে গিয়ে ঘরের মধ্যে বন্ধ করে দাও, আর ঘরের ভেতর তল্লাশি করো। ঠাকুরের বলা অনুযায়ী চাকর বৈদ্যনাথকে জোর জবরদস্তি একটা রুমে বন্ধ করে দেয়, আর সমস্ত বাড়িতে খোঁজ নিতে শুরু করে। আর খোঁজার পর ওরা ওই জাদুই হীরের হাল দেখতে পায়। আরে এই দেখো, এটাই হলো গিয়ে ওর বড়লোক হবার চাবিকাঠি। হ্যাঁ মালিক, দেখুন কিরকম চমকাচ্ছে। যেইমাত্র ঠাকুর আর তার চাকর ওই জাদুই হালটাকে নিজের হাতে ধরতে শুরু করে, তক্ষুনি ওরা বিদ্যুতের একটা ঝটকা খায়। পালাও এখান থেকে। আরে মালিক, কি হলো তোমার? আমি তো আটকে গেলাম গো, একদম আটকে গেছি। আর সঙ্গে সঙ্গে ওরা ওই জাদুই হীরের হালকে ছেড়ে দেয়।
চাকর দরজা খুলে বৈদ্যনাথকে বাইরে বার করে। আরে আরে এই ঘরের মধ্যে একটা মুহূর্ত থাকা অন্যায় হবে, পালাও এখান থেকে। সাহেব, আমি কাল থেকে আপনার এখানে আর কাজে আসবো না, কিন্তু আমি আপনার কাজ ছেড়ে দিলাম। ঠাকুর আর তার চাকর নিজেদের শিক্ষা পেয়ে যায়। বৈদ্যনাথও এই ব্যাপারে জানতে পেরে যায়, আর ও নিজের দাদুর ফটো দেখে হাসতে শুরু করে আর খুশি খুশি নিজের জীবন যাপন করতে শুরু করে।